প্রিয় দর্শক, আমি মাসুমা খাতুন বাংলা ভালোবাসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো আছেন আশা করি। আমার অনেক অনেক শুভেচ্ছা নিন। আমাদের আজকের আসরে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ নেতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, জেল হত্যাকাণ্ডের শহীদ তাজউদ্দিন আহমেদের স্মৃতিচারণ। তবে তার আগে অভিবাসন সম্পর্কে জেনে রাখার মতো কিছু তথ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম শীর্ষ নেতা শহীদ তাজউদ্দিন আহমেদ তার স্মৃতিচারণ শুরু করেছি গত সপ্তাহ থেকে। আর এই জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি তার কন্যা শারমিন আহমেদ রিপিকে। শারমিন যেভাবে তার পিতাকে দেখেছে এবং তার যা যা মনে আছে সেভাবেই আমরা তার স্মৃতিচারণ করছি। তো গত সপ্তাহে আমরা 25শে মার্চের সেই কাল রাত্রি পর্যন্ত এসেছিলাম, যখন তিনি তার পরিবারবর্গকে পেছনে ফেলে চলে গেলেন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য। আসুন এরপর আমরা শারমিনকে প্রশ্ন করি তার স্মৃতি থেকে কিছু বলবে। শারমিন, গত সপ্তাহে তো আমরা বললাম যে তিনি 25শে রাত্রিতে বঙ্গবন্ধু বললেন তোমরা চলে যাও, তোমরা গিয়ে যুদ্ধ করো, আমি যাব না। তিনি তাকে ধরে নিয়ে গেল পাক বাহিনী, তিনি চলে গেলেন তোমাদের ফেলে। তারপর থেকে আমাদের বলো। আমার বাবা তখন হন্তদন্ত হয়ে চলে এলেন আমাদের 7 মসজিদ রোডের বাড়িতে, এবং সেখানে গাড়ির মধ্যে তখন ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম বসে রয়েছেন। আব্বু সে গাড়ি থেকে নেমে ভেতরে গেলেন, যে তিনি বেশভূষা পরিবর্তন করলেন, বের হইলেন একজন সাধারণ শ্রমিক বা সাধারণ একজন মানুষের বেশে, পরনে লম্বা পাঞ্জাবি লুঙ্গি, কাঁধে একটা গামছা এবং সাথে ছিল তার একটি অস্ত্র রাইফেল। তিনি বেরিয়ে পড়লেন অজানার উদ্দেশ্যে। আব্বু বেরিয়ে যে গাড়িটি আম্মা দেখলেন তখন ঝোপের আড়াল থেকে দাঁড়িয়ে, যে আব্বু কোথায় চলে গেলেন। চলে যাওয়ার আগে আম্মু বলছিলেন, কোথায় যাচ্ছ? আব্বু বলছে, যাচ্ছি স্বাধীনতার খোঁজে, যাচ্ছি স্বাধীনতা সংগ্রামে শরিক হতে। এবং লিলি, তোমাকে তো আগেও বলেছিলাম যে ছেলে মেয়ে নিয়ে এই বাড়ি থেকে তুমি দূরে কোথাও সরে যাও। উনি তো চলে গেলেন। আম্মা ঝোপের দিকে তাকিয়ে দেখলেন যে গাড়িটি জিগাতলার দিকে চলে গেল। তারপর হঠাৎ করে সে গাড়িটি জিগাতলার থেকে মোড় ঘুরিয়ে সাই করে আমাদের বাসার সামনে দিয়ে চলে গেল লালমাটিয়ার দিকে। এটুকু পর্যন্তই। তারপর সে সময় আমরা 2 বোন, আমরা ছিলাম তাঁতিবাজারে আমার খালার বাড়িতে। আম্মার ধারণা ছিল যে যদি একসঙ্গে রাখা উচিত হবে না। তো তখন তার 10 মিনিটের মধ্যে আমাদের বাড়ি ঘেরাও হয়ে গেল এবং ঢুকলো প্রায় 50 সামরিক বাহিনীর লোকজন, এবং তারা এক লহমায় উড়িয়ে দিল আমাদের পিলার, স্তম্ভ, আমাদের বাড়ি, আমার ফুফাতো ভাই, আমাদের বাড়ির কাজের লোক থেকে শুরু করে সকলকে তারা বন্দি করে নিয়ে গেল। সব পুরুষদেরকে নিয়ে গেল। আমার ফুফাতো ভাই ছিলেন, আমার খালাতো বোনের জামাই ছিল, সকলেই। এবং শুধু রয়ে গেলেন আমার নানা। এবং তারা তখন গুলি করতে 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 তারা উপরতলায় ঢুকলো, এবং ঢুকে যে মুহূর্তে তারা ঢুকছে, আমার মা সে সময় দোতলায় আশ্রয় নিয়েছেন। এবং দোতলায় তখন আমাদের ভাড়াটে ছিলেন জামালপুর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা আব্দুল আজিজ বাগমার এবং তার নবপরিণতা স্ত্রী আতিয়া বাগমার। আতিয়া কাকি লম্বা চড়ায় ছিলেন, দেখতে অনেকটা পাকিস্তানিদের মতোই তার আকৃতি ছিল, কারণ তিনি ছিলেন নর্থ ইন্ডিয়া ইউপির মেয়ে। তো তার কাছ থেকে সালোয়ার কামিজ ধার করে নিয়ে আম্মা চট করে নিজের শাড়ি বদলে ফেললেন, এবং সেই মুহূর্তে দরজা উড়িয়ে দিয়ে 10-15 জন অফিসার আম্মাদের ঘরে ঢুকলো, আতিয়া কাকির দোতলার ঘরে ঢুকলো। ঢুকে উর্দুতে জিজ্ঞেস করলো, কৌন হ্যায় মিসেস তাজউদ্দিন, তুম ইয়া তুম? তখন আমার মা, যিনি ছিলেন উর্দু ভাষায় খুবই পারদর্শী, তিনি উর্দুতে আতিয়া কাকির দিকে তাকিয়ে বললেন,
যে তোমাকে তো প্রথমেই বলেছিলাম পলিটিশিয়ানদের বাড়ি ভাড়া না নিতে, দেখো তো আজকে কি অবস্থা, আমি কালই করাচির টিকিট কেটে আমি করাচিতে চলে যাচ্ছি। তিনি এত জোরের সাথে তিনি বললেন কথাটি যে সব ওরা থতমত খেয়ে ভাবলো সব অফিসাররা থতমত খেয়ে গেল, সিপাহীরা থতমত খেয়ে গেল ওরা চলে গেল। এবং তারা চলে গেল। আচ্ছা, এরপরে আমরা চলো ফিরে যাই। এবার তোমার বাবা কোথায় এখন? ঠিক আছে, আমি ফিরে যাওয়ার আগে একটা ছোট কথা হ্যাঁ, বলতে চাই বলে নাও। যে সে সময় গণ আন্দোলনটা কোন দিকে পৌঁছেছিল, যখন সবাই একতাবদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য। আম্মা পরের দিনই পেছনের বাড়িতে চলে গেলেন, আমাদের পেছনের দেয়াল টপকে, কারণ এরপরেই যদি পরের বাহিনী আসে আম্মাকে চিনে ফেলা খুবই সহজ, কারণ আম্মার সমস্ত ছবি আব্বুর সাথে ঝুলছে আমাদের বাড়ির দেয়ালে। আচ্ছা, তারা যদি একটু ছবির সাথে আম্মার চেহারা মিলিয়ে ফেলে তাহলে সব শেষ। তখন আম্মা 1.5 বছরের আমার শিশু ভাই তানজিম আহমেদ সোহেল এবং 5 বছরের আমার ছোট বোন মিমিকে নিয়ে দেয়াল টপকালেন পেছনের বাড়িতে। যাবার আগে, দেয়াল টপকানোর আগে কাজের ছেলেকে বললেন যে পেছনের বাড়ি যা বাস করছেন তাদের কি আপত্তি রয়েছে কিনা আম্মাকে গ্রহণের জন্য। পেছনের বাড়ির ভদ্রলোক তিনি বললেন উনি কি মিসেস তাজউদ্দিন যিনি আমার বাড়িতে আশ্রয় গ্রহণ করবেন? যখন জানলেন আম্মাই তিনি বললেন, সাদরে তুমি আমার মেয়ে, তোমার মা স্বামী স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তুমি তো আমারই কন্যা। এবং বলে রাখি যে ওই সেদিনের সেই পরোপকারী অত্যন্ত নিঃস্বার্থ ভদ্রলোকের সন্তান শামসের মুবিন, মুক্তিযোদ্ধা শামসের মুবিন আজকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে কর্মরত। আচ্ছা, তো এখন ফিরে যাই ওই অধ্যায় শেষ করে। বাবা এখন কোথায়? আমার বাবার সন্ধানে তিনি চললেন, পথ পাড়ি দিলেন, কোথায় যাচ্ছেন ঠিকানা নেই, এবং পথে দেখলেন শত শত লাশের স্তূপ, তাদের সাথে জমায়েত হলো বিডিআরের কিছু সৈন্য যারা কোনো মতে প্ল্যান নিয়ে পালিয়ে এসেছে, আনসার বাহিনীর কিছু সদস্য সৈন্য যারা পালিয়ে এসেছে বিভীষিকা, এবং কি বিভীষিকা তারা দেখেছে তারা ব্যক্ত করলো। তো 30শে মার্চের দিকে আব্বু এবং ডক্টর কামাল হোসেন তখন আব্বুদের সাথে আর শরীক হলেন না, তিনি ওই সেদিনই 25শে মার্চ নেমে গেলেন এক আত্মীয় বন্ধুর বাড়িতে, পরে সেখান থেকে তিনি ধরা পড়ে পাকিস্তানের কারাগারে বন্দী। তো আব্বুর এই বিজন দুর্গম পথের সাথী সেদিন ছিলেন ব্যারিস্টার আমিনুল ইসলাম। তো আব্বু যখন কুষ্টিয়ার কাছাকাছি, সে সময় জীবন নগর একটা জায়গা, সেখানে টঙ্গী একটা ছোট্ট এলাকার একটা ব্রিজের নিচে আব্বু আত্মগোপন করেছেন, এবং সেই ব্রিজের নিচে আত্মগোপন করা অবস্থাতেই তার মাথায় এলো স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের, কারণ একটি আইনগত সরকারি বহির্বিশ্বের সমর্থন পাওয়ার যোগ্য, এবং এই ধারণাটি তার মাথায় খেলল। সেই পালাতে পালাতে সেই ব্রিজের তলায় শুয়ে এবং আর এর মধ্যেই তার আগে অবশ্য 27শে মার্চে জিয়া রহমানের যে ঘোষণা তাও মানুষকে উদ্বুদ্ধ করেছিল, সেটাও বলে রাখি। তো যাই হোক, কিন্তু সংগ্রামের তো একটা ধারাবাহিকতা থাকে, হঠাৎ করে একটা ঘোষণায় তো আর স্বাধীনতা হয়ে যেতে পারে না, তার মধ্যে থাকে 25 বছর এবং মানুষের মানসিক প্রস্তুতি। তো সেই অবস্থায় একটা স্বাধীন বাংলা সরকার গঠনের যে প্রয়োজনীয়তা অনুভূত হয়, উনি যখন বর্ডার ক্রস করে ভারতের সীমান্তে ঢোকেন, তার আগে দেখেন মেজর ওসমান, সে তখন একটা ব্যাটালিয়ন নিয়ে কোনো মতে অতি কষ্টে পাকিস্তানি বাহিনীকে ঠেকা দিচ্ছে, তার হাতে সেই পুরনো দিনের অস্ত্র। আব্বু তখন তাকে প্রথম কিছু অস্ত্র জোগাড় করে উনি মেজর ওসমানের হাতে তুলে দেন। সেটি ছিল আরেকটি পাকিস্তানি বাহিনীকে আটকের আরেকটি বাঙালির সামরিক কি বলে ফরওয়ার্ড লুকিং অগ্রগতি। তারপরে আব্বু স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করলেন এবং তার সুযোগ্য সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী কামরুজ্জামানের সাথে, এবং খন্দকার মোস্তাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভার তিনি নিজে আগ্রহী হয়ে তুলে নিল। এবং 10ই এপ্রিল
মন্ত্রিসভার সদস্যদেরকে নির্বাচিত করা হলো এবং 11 এপ্রিল আব্বু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রূপে প্রতিটি সেক্টরের নাম উল্লেখ করলেন এবং সেক্টর কমান্ডার নিয়োগ করলেন এবং 18 এপ্রিল 1971 জেনারেল ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করা হয়। ব্যাপারটি বলছি এ কারণে যে বাংলাদেশ কোনো সামরিক প্রশাসন দ্বারা বাংলাদেশের এই গণযুদ্ধ পরিচালিত হয়নি, হয়েছিল একটি রাজনৈতিক চিন্তাধারা, সূক্ষ্ম দূরদর্শিতা এবং কূটনৈতিক যে আদান প্রদান তার মাধ্যমে। এবং তাতে তিনি একটি প্রধান ভূমিকা নিয়েছিলেন। হ্যাঁ, এই সংগ্রামে যেখানে ছাত্র, কৃষক, মজুর, নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনীর সদস্য সবাই কাতারভুক্ত হয়েছিল স্বাধীন বাংলাদেশ সরকারের আন্ডারে এবং সেখান থেকে যুদ্ধ পরিচালিত হয়, সেখানে আমি দেখি যে একজন রাষ্ট্রনায়ক, কূটনীতিবিদ হিসেবে তাজউদ্দিন আহমেদ এর বেশ কটি সাফল্য। এক হলো যে তিনি প্রথমেই ভারতের মাটিতে অবস্থানরত 1 কোটি শরণার্থীর ভরণ পোষণ, আশ্রয় এগুলোর ব্যবস্থা উনি করলেন। মুক্তিযোদ্ধাদের অস্ত্র, প্রশিক্ষণ সেগুলোর ব্যবস্থা করলেন এই স্বাধীন বাংলা সরকারের মাধ্যমে। দ্বিতীয় হলো যে কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে 17 এপ্রিল গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, ভারতের মাটিতে নয়, স্বাধীন বাংলার মাটিতে। এবং এভাবে বহির্বিশ্বের সামনে আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে তাদের একটা উদীপ্ত আত্মপ্রকাশ ঘটে। তারপরে যে মিত্রবাহিনী কখন প্রবেশ করবে বাংলাদেশে, এ ব্যাপারে তার কি ভূমিকা ছিল? যখন আব্বু যুদ্ধ পরিচালনা করছেন তখন আওয়ামী লীগের একাংশের মধ্যে থেকে প্রচন্ড চাপ ছিল যে এখনই ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকে বাংলাদেশ স্বাধীন করে দেখ। এবং এই চাপ ছিল খুবই প্রকট। কিন্তু আব্বুর এক কথা ছিল যে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারত যতদিন স্বীকৃতি না দেবে বাহিনী বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাদের সাথে কাতারভুক্ত হয়ে প্রবেশ করবে না। এবং ওই মর্মে তিনি যে চিঠি দিয়েছিলেন এবং সৈয়দ নজরুল ইসলাম এবং আব্বু যে যুক্ত চিঠি ইন্দিরা গান্ধী প্রশাসনের কাছে পাঠান, তারই উত্তরে 6 ডিসেম্বর ইন্দিরা গান্ধী অফিসিয়ালি আব্বুকে একটি চিঠি লিখে জানান যে তাদের সেই তো তখন আব্বু এবং সৈয়দ নজরুল ইসলাম একটি যুক্ত চিঠি দেন ইন্দিরা গান্ধীকে এবং ইন্দিরা গান্ধী সেই চিঠির উত্তরে আব্বুকে একটি চিঠি দিয়ে জানান যে তাদের পরিকল্পনা এবং অনুরোধ মাফিক ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। সেটা কোন তারিখটা? 6 ডিসেম্বর 1971। আর আরেকটি কূটনৈতিক বিজয় ছিল যে সেই সময় যুদ্ধ চলাকালীনই আব্বু, জেনারেল অরোরা এবং ইন্দিরা গান্ধী প্রশাসনের মাধ্যমে একটা চুক্তি হয়েছিল যে ভারতীয় সৈন্য 3 মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রত্যাহার হয়ে যাবে। এটাতেও তার একটা বিশেষ উদ্যোগ ছিল। তারপরে তো মুক্তিযুদ্ধের ইতিহাস তো মোটামুটি আমাদের জানা, যুদ্ধ হলো, তারপরে 16 ডিসেম্বর বিজয় ঘোষণা করা হলো। তারপরে তাজউদ্দিন আহমেদ কবে এলেন বাংলাদেশ ফিরে? আব্বু ফিরে এলেন 22 ডিসেম্বর, কারণ তার সামনে ছিল মহাপরিকল্পনা যে স্বাধীন বাংলা দেশ তো স্বাধীন হলো, এখন প্রশাসন কিভাবে চলবে, নীতি পরিকল্পনাগুলো হতে হবে স্বাধীন বাংলাদেশে। তো উনি এসে এবারে ওই প্রশাসনিক কি কাঠামো গঠন করলেন, একটু আমরা সে কথায় চলে আসি।
উনি প্রশাসনিক কাঠামো গঠনের যে রূপরেখা এঁকেছিলেন তার মধ্যে একটা ছিল যে জাতীয় মিলিশিয়া গঠন, যেখানে সকল দল থেকে সদস্য নিয়ে এই জাতীয় মিলিশিয়া গঠন হবে দেশের কাজে, এবং এটার আচ্ছা, রূপরেখা। না, তিনি তো প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন প্রশাসনের, না? তখন বঙ্গবন্ধু আসেনি, তখন বঙ্গবন্ধু আসার পর হয়েছে না এটা? বঙ্গবন্ধু আসার আগে আগে তো উনি প্রধানমন্ত্রী হলেন, হ্যাঁ, তাই না? এবং বঙ্গবন্ধু তখন নজরুল ইসলাম হলেন প্রেসিডেন্ট। হ্যাঁ, নজরুল ইসলাম তখন ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি, হ্যাঁ। এবং বঙ্গবন্ধু ফিরে এলেন 10ই জানুয়ারি। তখন আব্বু বঙ্গবন্ধুর কাছে প্রধানমন্ত্রীত্বের ভার তুলে দিয়ে বললেন, আজকে আমার চাইতে সুখী ব্যক্তি আর কেউ নেই, এবং নেতার অবর্তমানে আমি বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচালিত করেছি, নেতা ফিরে আসা, তার কাছে ফিরিয়ে দিয়ে আমি ধন্য। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হঠাৎ মনে হয় যে 9 মাসে হঠাৎ করে হয়ে গেল, ওকে যুদ্ধ পরিচালিত হলো, বাংলাদেশ সরকার গঠন হলো, কিন্তু তার মধ্যেও ছিল অনেক অন্তর্দ্বন্দ্ব, যেমন খন্দকার মোস্তাক, তাহিরউদ্দিন ঠাকুর, মাহবুব আলম চাষী, তারা ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। এবং একটা পর্যায়ে আব্বুর হাতে যে ফাইল চলে আসে তাতে উনি দেখেন যে মোস্তাকের তখন জাতিসংঘে যাবার কথা বাংলাদেশের জনসংগ্রামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য। সেখানে খন্দকার মোস্তাক আসলে পাকিস্তানের সাথে কনফেডারেসির একটা প্রস্তাব দেবে। তখন আব্বু তাকে অপসারণ করেন এবং সাথে তখনকার ফরেন সেক্রেটারি মাহবুব আলম চাষীকেও। এবং দেশ স্বাধীন হওয়ার পর দুর্ভাগ্যক্রমে সেই ব্যক্তিরা আবার বাংলাদেশের মন্ত্রিসভা এবং বড় বড় পদে স্থান পায়। আর এখানে আরো একটা কথা বলে রাখি যে আব্বুর কাছে যে জাতি গঠনের যে স্বপ্ন ছিল তা ছিল একটা সবল গণতান্ত্রিক কাঠামোর উপর ভিত্তি করে, যেখানে সব দলের চিন্তাধারা প্রতিফলিত হবে, এবং ওটারই বিন্যাস আমরা দেখতে পাই সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠনে, যা মৌলানা ভাসানীর সাথে একত্র হয়ে আব্বু গঠন করেছিলেন মুজিবনগর সরকারে। কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে ওনার যে আদান প্রদান, মন্ত্রিসভা ইত্যাদি, সেটা সম্পর্কে একটুখানি এখন বললে ভালো হয়, আমাদের বেশি সময় নেই। হ্যাঁ, যখন বঙ্গবন্ধু ফিরে আসলেন, দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধু ছিলেন যে উদার হৃদয় একজন শাসক, যার উদারতার কারণে প্রশাসনিক অনেক ভুল পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার একটা বড় ছিল যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা ছিল বঙ্গবন্ধুর খুব আশেপাশে। এবং সে সময় বঙ্গবন্ধুর কখনো সময় হয়নি বা উনি সুযোগও করেননি আব্বুর কাছে বসে মুক্তিযুদ্ধের সেই সময়কার যে দুরূহ প্রতিকূলতা, কে ছিল শত্রু কে ছিল মিত্র, তা জেনে নেবার। এবং পরবর্তীতে যে কারণে আব্বুর সাথে বঙ্গবন্ধুর এই যে নীতি পরিকল্পনাকে বাস্তবায়নের যে প্রক্রিয়া, তাতে বিরোধ দেখা দেয়। এবং পরবর্তীতে বাকশাল যখন গঠন হলো, আব্বু তাতে বাকশালে জয়েন করেননি, তার মনে একটা বিরাট দুঃখ ছিল যে কিন্তু তিনি পদত্যাগ করলেন তার আগেই 1974 সালে 26শে অক্টোবর আব্বু অর্থমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন। কিন্তু তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে রইলেন, এবং তিনি কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রকাশ্যে কখনোই মুখ খোলেননি। আচ্ছা, 1975 সালের সেই কাল রাত্রি, 1975 সালের 15ই আগস্ট আমরা ভোরবেলা শুনলাম গোলাগুলির শব্দ প্রচন্ড। রেডিও খুলে শুনি মেজর ডালিমের কণ্ঠস্বর যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আব্বু তখন তীব্র আর্তনাদ করে কেঁদে উঠলেন এবং উনি মর্মাহত হলেন। তো ওনাকে কখন নিয়ে গেল? আব্বুকে নিয়ে যাওয়া হলো, আমাদেরকে 3 ঘন্টার মধ্যে গৃহবন্দী করা হয়, ফোন লাইন কেটে দেওয়া হয়, সামরিক বাহিনী বাড়ি ঘিরে ফেলে, এবং 22শে আগস্ট আব্বুকে গৃহবন্দী করে বাড়ি থেকে তুলে নেওয়া হলো। শোনো শারমিন, আমরা আজ এখানেই ইতি টানছি, কারণ আমাদের আসরের সময় শেষ হয়ে গেছে। তো তোমার বাবাকে কত তারিখে নিয়ে গেল? 22শে আগস্ট 1975 নিয়ে গেল। আমরা এখানে আজ ইতি করি, ওখান থেকে আবার পরবর্তী অনুষ্ঠানে আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঠিক আছে। প্রিয় দর্শক, তাজউদ্দিন আহমেদের স্মৃতিচারণ, তার কন্যা শারমিন আহমেদ রিপি আমাদের সঙ্গে রয়েছেন। আগামীতে পরবর্তী বিষয়ের উপর আমরা আলোকপাত করব। আজ এই পর্যন্তই।
আমি বাংলা ভালোবাসি, আমি বাংলা ভালোবাসি।